এই তো আমার সবুজ মাটি, সবুজ সোনার দেশ, মন মাতানো রূপে শোভা, মধুর পরিবেশ। তোর কোলে মা ধরে রাখিস সারাটি জীবন, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। প্রিয় দর্শক, আমার জন্মভূমি অনুষ্ঠানে আজ আমরা আপনাদের নিয়ে যাব নরসিংদীর ওয়ারী বটেশ্বরে। আমরা ঘুরে দেখব নরসিংদীর তাঁত শিল্প। এছাড়াও জেনে নেব নরসিংদীতে যুবদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকাণ্ড। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানের নাম। ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে এবং নরসিংদীর বেলাব উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়ারী বটেশ্বর নামের দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর একটি প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খনন কাজের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগরকেন্দ্র, কাঁচা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় যে এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গনগরী। এখানে প্রচুর ছাপাঙ্কিত মুদ্রা এবং উত্তর ভারতীয় কৃষ্ণ মৃৎপাত্রের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি 2500 বছরের পুরনো। ফলে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ননিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ডের পরীক্ষাগারে পরীক্ষার পর ওয়ারী বটেশ্বর বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। 1930-এর দশকে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক হানিফ পাঠান এখানকার নিদর্শন সংগ্রহ করতে শুরু করেন। হানিফ পাঠান সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ ছাপেন। পরবর্তীতে তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে সচেতন করে তোলেন। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের বিখ্যাত প্রত্নস্থান। এটি হারিয়ে যেত যদি মোহাম্মদ হানিফ পাঠানের দৃষ্টি না পড়ত। আমারও জন্মের পূর্বে 1930 সালে এখানে শ্রমিকেরা একটা মুদ্রা ভাণ্ড পায় মাটির নিচে, তিনি সেগুলো সংগ্রহ করে রাখেন। ওয়ারী বটেশ্বর থেকে এই প্রথম নিদর্শন সংগ্রহ। তারপরে তিনি পত্রপত্রিকায় লেখালেখি করেন, তার উৎসাহে আমিও লেগে পড়ি এতে। আমি সারা জীবন ধরে ওয়ারী বটেশ্বর এবং সংলগ্ন এলাকার প্রত্ন নিদর্শন যেগুলো মাটির উপরে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করেছি এবং একটি ক্ষুদ্র সংগ্রহশালা গড়ে তুলেছি। ওয়ারী বটেশ্বরে যা কিছু পাওয়া যাচ্ছে সবগুলি খ্রিস্টপূর্ব নিদর্শন। আমার অনুমান এখানে গঙ্গরিডাই নামক জাতি ছিল, তাদের রাজধানী ছিল এখানে, কেন্দ্রভূমি। তো যাই হোক, ওয়ারী বটেশ্বরে খনন শুরু হয় 2000 সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এখানে খনন শুরু হয়। তারপরে 5-7 দফা খনন হয়েছে। এখানে বিস্ময়কর সব নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
এতদিন বলা হতো যে সুলতানি আমলের আগে ইট পাথরের ব্যাপক ব্যবহার ছিল না বাংলাদেশে, কিন্তু এখানে যেসব নিদর্শন পাওয়া গেছে সবই খ্রিস্টপূর্বাব্দের। এখানে পাওয়া গেছে পাকা রাস্তা, তারপরে গলিপথ, একটা কুণ্ড যেটা খ্রিস্টপূর্বের, এটা কার্বন 14 পরীক্ষা হয়েছে 2430, 2452 দুটি বয়স পাওয়া গেছে। বাবা ছেলে মিলে তাদের সংরক্ষণের জন্য বটেশ্বর সংগ্রহশালা নামে একটি স্থানীয় জাদুঘর প্রতিষ্ঠা করেন। দু সালে প্রত্নতাত্ত্বিক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ওয়ারী বটেশ্বর খনন কার্যক্রম শুরু করেন। 9 জানুয়ারি 2010 সালে নবম ধাপের খনন যখন শুরু হয়, তখন প্রথমবারের মতো আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে এগিয়ে আসে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় তাঁতে উৎপন্ন হয় নানা ধরনের কাপড়। হাতে টানা তাঁতে এখনও কাপড় বোনা হয়, তবে তা সংখ্যায় খুবই কম। বর্তমানে বিদ্যুৎ চালিত আধুনিক তাঁত সেই স্থান দখল করে নিয়েছে। স্বাধীনতার পর নরসিংদীর এই তাঁত শিল্প আধুনিকতার ছোঁয়ায় অগ্রসর হতে থাকে, ফলে পোশাক শিল্পে সমৃদ্ধ জেলা হিসাবে সুপ্রতিষ্ঠিত হয় নরসিংদী। বর্তমানে বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুমে কাপড় দ্রুত উৎপন্ন হয়, তাই সবাই ধীরে ধীরে পাওয়ার লুমের প্রতি আগ্রহী হচ্ছেন। অত্যাধুনিক পাওয়ার লুমে তৈরি বিভিন্ন ধরনের কাপড় দেশের পোশাক শিল্পে এনেছে বৈচিত্র্যতা। নরসিংদীর এই কাপড় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আমার এটা খুব ভালো লাগে যে আমরা নরসিংদীর মানুষ, আমরা গর্ববোধ করি। বাংলাদেশের 80% কাপড়ের যোগান আমাদের এই নরসিংদী মাধবদী থেকে হয়, শেখেরচর বাবুরহাট থেকে হয়। আমরা পাচ্ছের মানচেস্টার ক্ষেত্র শেখেরচর বাবুরহাটে আমাদের এই টেক্সটাইল। আমরা এখানে যে কাপড় উৎপন্ন করছি এটা বাংলাদেশ সমাদৃত, এবং এখানের কাপড় বাংলাদেশের বুটিক্স হাউসের জগতে বিখ্যাত। তা আমরা গর্ববোধ করি আমাদের এই নরসিংদীকে নিয়ে এবং আমাদের পাচ্ছের বাবুরহাটকে নিয়ে। তাঁতে উৎপাদিত পণ্যকে ঘিরে এখানে গড়ে উঠেছে সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট। নরসিংদীকে বলা হতো প্রাচ্যের ম্যানচেস্টার। এই অঞ্চলে উৎপাদিত কাপড় এই সুনামটি বয়ে এনেছিল। 1934 সালে স্থানীয় এক জমিদার বাবু নরসিংদীতে কাপড়ের বাজার বসানোর জন্য জমি দান করেছিলেন। ধীরে ধীরে এই ব্যবসার পরিধি বাড়তে থাকে এবং বাবুরহাটের নাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। প্রিয় দর্শক, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন যুব সমাজের উন্নয়ন এবং তাদের জন্য সময় উপযোগী বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন। আজ আমরা তুলে ধরব নরসিংদী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম। যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান, যা দেশের যুবদের ক্ষমতায়ন,
দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে। অধিদপ্তরটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পরিচালিত। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশের সুন্দর প্রকৃতি, সুন্দর মানুষ এবং সম্ভাবনার অনন্ত দিক রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। এই মানব সম্পদের একটি বড় অংশ হলো যুব। 2017 সালের যুব নীতি অনুযায়ী যুব বলতে বোঝায় 18 থেকে 35 বছর বয়সী মানুষ। এই জনসংখ্যার পরিমাণও 5 কোটির বেশি। এর মাঝে কিছু যুব তারা নিয়মিত লেখাপড়া করে নিয়মিত চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত হয়, কিন্তু এর বাইরে থেকে যায় একটা বড় অংশ যারা কোনো প্রশিক্ষণে নেই, শিক্ষায় নেই কিংবা কোনো ধরনের চাকরিতেও নেই। তাদেরকে আমরা টার্গেট করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করি যাতে তারা তাদের জীবনের দক্ষতা অর্জন করে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে উদ্যোক্তায় পরিণত হয় এবং নিজের ভাগ্যের পরিবর্তন করে এবং কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এই অধিদপ্তর যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, গবাদি পশু পালন উল্লেখযোগ্য। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর 2 ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। একটি হলো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, আরেকটি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণটা হয় আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে, সেটা যুব প্রশিক্ষণ কেন্দ্রতেও হয় এবং উপপরিচালকের কার্যালয়েও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হয়। সেখান থেকে 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি প্রশিক্ষণ হয়, 1 মাস মেয়াদি প্রশিক্ষণ হয়। এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণগুলো সাধারণত আমরা উপজেলা পর্যায়ে করে থাকি এবং সেখানে 7 দিন, 15 দিন, 21 দিনের প্রশিক্ষণ হয়। সেই প্রশিক্ষণ নিয়ে যুবরা তাদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে, যেমন মৎস্য চাষ, তারপরে হর্টিকালচার এবং আমাদের এখানে দেখছেন পোলট্রি, এই ধরনের প্রকল্প তারা গ্রহণ করে। এই সমস্ত প্রকল্প থেকে তারা লাভজনক হওয়ার জন্য আমরা আবার পরামর্শ দিই। প্রকল্প গ্রহণের পরেও সংশ্লিষ্ট সকলেই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা সরকারের অন্যান্য দপ্তরের সাথেও লিয়াজও করে দিই। আমাদের কোঅর্ডিনেশনটা মূলত শুধুমাত্র ওদেরকে প্রশিক্ষণ দিয়েই ছেড়ে দেওয়া না, আমরা আবার মার্কেটিং করার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কোথায় মার্কেটিং করলে তারা ভালো দাম পাবে, এই বিষয়টাও আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। গ্রামের এই মানুষগুলি যে এই পরামর্শ নিয়ে আমাদের যে মাছের যে চাহিদা পূরণ করতেছে, মুরগির যে চাহিদা পূরণ করতেছে, ডিমের যে চাহিদা পূরণ করতেছে, নিজে স্বাবলম্বী হইতেছে এবং আমাদের বাংলাদেশের যে সাধারণ মানুষের চাহিদা পূরণ করতেছে। এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমরা সার্থক। আমরা যুব উন্নয়নের মাধ্যমে এই যে যারা বেকার যুবক তাদের যে আমরা উদ্বুদ্ধ কইরা, তাদের যে উৎসাহিত কইরা, তাদের প্রশিক্ষণ দিয়ে তারা নিজে যে স্বাবলম্বী হইতে পারতেছে, নিজের আত্মকর্ম হইতেছে, এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়ে আমরা অনেক গর্ব অনুভব করি। আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারপরে স্যারদের উদ্বুদ্ধে আমি এখানে একটা স্বল্প পরিসরে প্রথম আকারে আমি মৎস্য চাষ করি। তারপরে দেখি মৎস্য চাষটা করে মোটামুটি লাভজনক হয়েছে। তারপরে আমার প্রথম ছিল একটা পুকুর, তারপরে 2টা, এখন আমি 4টা পুকুরের মালিক। স্যার, আমি যুব উন্নয়ন থেকে 3 মাসের যে কোর্স হাঁস মুরগি, গবাদি পশু পালন, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক যে প্রশিক্ষণটি 3 মাস ব্যাপী, ওইটা আমি গ্রহণ করেছি। এবং আমাদের যে প্রশিক্ষণার্থী যারা ছিল, শিক্ষক মহোদয় সবাই আন্তরিকতার সহিত আমাদেরকে পাঠদান করেছে। আমরা সেটা বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি এখানে প্রায় 160% জায়গার মধ্যে আমার 3টা পুকুর আছে, এগুলাতে আমি মৎস্য চাষ করতেছি এবং আমি সফলতা অর্জন করতেছি। আমার মূলত খামার আছে, গরুর খামার আছে, মুরগির খামার আছে। এই খামার থাকার সুবাদে আমি যুব উন্নয়নের সাথে জড়িত আছি, সম্পৃক্ত আছি। তাদের কাছ থেকে আমরা ট্রেনিং নিছি। ট্রেনিং নেওয়ার পরে আমি জানতে পারি যে আমি যে গোবরগুলো ফেলে দেই, এই গোবর দিয়ে নাকি বায়োগ্যাস প্লান্ট করা যায়, যার জন্য ওনাদের সাথে যোগাযোগ করলে যুব উন্নয়ন থেকে আমাকে ওনারা যুব উন্নয়নের একটা শাখা ইম্প্যাক্ট 3 ফেজ থেকে আমাদেরকে 5 দিনের ট্রেনিং করায়। 5 দিনের ট্রেনিংয়ের মধ্যে ওনারা আমাকে বোঝায় যে কিভাবে এই গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট করে নিজে রান্না করতে পারবো বা এটা দিয়ে বিদ্যুৎ চালাইতে পারবো, এই সমস্ত বিষয় আমাকে বোঝানো হয়। বোঝানোর পর আমি এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি প্লান্ট করি। প্লান্ট করার পর এই প্লান্ট থেকে আমি আমার 6 জন ফ্যামিলির
ফুল ফ্যামিলি আমরা এটা থেকে রান্নাবান্না করতে পারি এবং জ্বালানি সাশ্রয় হয় আমার। এর থেকে যে স্লারিগুলো বের হয় ওইটা থেকে আমি জৈব সার উৎপাদন করি। জৈব সার উৎপাদন করে আমার কৃষিকাজে খেতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। বর্তমানে ফ্রিল্যান্সিং কর্মসূচি গ্রহণের মাধ্যমে যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসিত। আমি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি 3 মাসের প্রশিক্ষণ গ্রহণ করি। এটি ছিল ডিজিটাল মার্কেটিংয়ের। আলহামদুলিল্লাহ এখন আমি লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমি ভালো মতো কাজ করতে পারছি। আলহামদুলিল্লাহ এখন যে আমি আর্নিং করতেছি আমার নিজের পড়াশোনার খরচ এবং আমার বাড়িতে টাকা দেওয়ার মতো আমি অ্যাবিলিটি রাখি। এখন পর্যন্ত আমি 3 মাস আর্নিং করার পরে প্রায় 2 লক্ষ টাকার মতো ইনকাম করতে পেরেছি। পর্যটন শিল্প ও যে কোনো দেশের জন্য একটি সম্ভাবনাময় শিল্প। বাংলাদেশ যেহেতু অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, সেই জন্য এই দেশে পর্যটন শিল্পের অনন্ত সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পের জন্য পর্যটন মন্ত্রণালয় রয়েছে, তারা কার্যক্রম গ্রহণ করে, কিন্তু সেটাকে আমরা পরোক্ষভাবে সহায়তা হিসেবে আমরা যে সমস্ত ফুড অ্যান্ড বেভারেজ বা রান্না বা 5 স্টার হোটেলে সেবা দেওয়ার জন্য যে সমস্ত দক্ষ মানব গোষ্ঠী দরকার তাদেরকে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি এবং এটা আমরা নিয়মিতই প্রশিক্ষণ দিচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয়, সাফল্যের বিষয়, যারাই প্রশিক্ষিত হয় তারাই প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই চাকরি পেয়ে যায়। আসুন যুবদের উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ আমার জন্মভূমি গড়ে তুলি।